নমস্কার বন্ধুরা, বাংলার খবরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা জানেন আজ 9 জুন। আজ 9 জুন রবিবার বিকেলে 6টা থেকে 6:30 নাগাদ তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী হিসাবে। এই শপথ গ্রহণ পর্বে বা অনুষ্ঠানে দেশ বিদেশ থেকে প্রায় বিভিন্ন ব্যক্তিত্ব, কেউ রাষ্ট্রপতি, কেউ প্রধানমন্ত্রী, কেউ বিদেশমন্ত্রী আমন্ত্রিত হয়েছে এবং উপস্থিত থাকবেন। এবং ভারতের প্রতিবেশী বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রনেতারা থাকবেন। একইভাবে ভারতের বিভিন্ন স্তরের কর্মচারীরা উপস্থিত থাকবেন এবং তাদের নিমন্ত্রণ করা হয়েছে। যেমন কয়েকটা উদাহরণ দিয়ে বলি, প্রত্যেক রাজ্যের সরকারের মুখ্যমন্ত্রী এবং যেখানে বিরোধী দল আছে তাদের যে মুখপাত্র আছে তাদের, একইভাবে যে সেন্ট্রাল বিস্তা যে নতুন পার্লামেন্টের যারা কর্মচারী ছিলেন তারা উপস্থিত থাকবেন। একইভাবে বিভিন্ন স্তরের সাফাইকর্মী এবং সমকামিতা এবং এশিয়ার প্রথম মহিলা ট্রেন চালক সুরেখা যাদব এবং বলা যেতে পারে লোকো পাইলট এবং বিভিন্ন ট্রেন চালক স্তরের কর্মীরা উপস্থিত থাকবেন। প্রথমে কংগ্রেস ভেবেছিল তাদের নিমন্ত্রণ করারই, তার জন্যে শনিবার বিকেলে কংগ্রেস নেতা জয়রাম রমেশ তিনি বলেছিলেন কংগ্রেসের নিমন্ত্রণ করা হয়নি, বিরোধী দল হিসাবে কংগ্রেসকে নিমন্ত্রণ করানো হয়নি বা আমন্ত্রণ করেনি এই তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীর শপথ বাক্য অনুষ্ঠানে। এবার একটা ক্ষোভ ছিল, নরেন্দ্র মোদী যখন এনডিএ মিটিংয়ে বলেছিলেন তিনি বিরোধী দলদের নিয়েও চলবেন দেশের উন্নতি করার জন্য বা দেশকে এগিয়ে নেওয়ার জন্য, সেই তুলনা টেনে তিনি বলেছিলেন, জয়রাম রমেশ বলেছিলেন বিরোধী দল হিসাবে স্ট্রং জায়গায় আছে কংগ্রেস এবং কংগ্রেসের নিমন্ত্রণ করানো হয়নি বা আমন্ত্রণ জানানো হয়নি এখানে। তারপরই রাতে, বলা যেতে পারে রবিবার রাতে বা শনিবার রাতে বলা যেতে পারে শনিবারের সন্ধ্যের পরে প্রত্যেককে ফোন করে এনডিএ যে সমস্ত নেতৃত্ব আছে বা নেতা আছেন বা কর্মচারী আছেন তারা প্রত্যেক বিরোধী দল এবং প্রত্যেক কর্মীদের এবং প্রত্যেক ব্যক্তিকে, যেমন কংগ্রেস নেতৃত্বকে ফোন করেছিলেন, ফোন করে জানিয়েছে তাদের আমন্ত্রণপত্র জানিয়েছেন এবং আমন্ত্রণপত্র পাঠিয়েছেন তাদের ইমেলে এবং বিভিন্ন স্তরের কর্মীদের পাঠিয়েছিলেন। যদিও কংগ্রেস সেকেন্ড পার্টি হিসাবে ভারতের বিজেপির পরে উঠে এসছে 2024 সালে এবং তারাই বিরোধী দলের হিসাবে মর্যাদা পাবেন এবং কংগ্রেস সসরবরাহে আমন্ত্রণপত্র গ্রহণ করেছে। যারা এনডিএ বা নরেন্দ্র মোদীর যে আমন্ত্রণপত্র পাঠিয়েছে প্রত্যেককে সেটা গ্রহণ করেছে এবং কংগ্রেসের নেতা হিসাবে মল্লিকার্জুন খার্গে উপস্থিত থাকবেন। সেখানে উপস্থিত থাকবেন মল্লিকার্জুন খার্গে প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য শপথ বাক্যে। কিন্তু আজকে প্রতিবেদনের মূল বিষয়বস্তু হলো চুনুপুটি হয়ে এক কথা বামন হয়ে চাঁদে হাত, বামন হয়ে মানে বেটো হয়ে চাঁদে হাত দেওয়ার মতো পরিবেশ কার? তৃণমূলের, টিএমসি পার্টির। যে জায়গায় কংগ্রেস সমস্ত রাজনৈতিক লড়াই বাদ দিয়ে সৌজন্যবোধ রাজনীতি করার জন্য এবং সেকেন্ড লার্জেস্ট পার্টি হিসাবে বিজেপি পরে উঠে এসছে যে কংগ্রেস, সেই কংগ্রেস যদি গ্রহণ করতে পারে আমন্ত্রণপত্র, তারা যদি উপস্থিত থাকতে পারেন তাদের শপথ বাক্যে, বিশেষ করে নরেন্দ্র মোদীর শপথ বাক্যে উপস্থিত থাকতে পারেন, তাহলে তৃণমূল কী করেছে? তৃণমূল ইতিহাস দেখেন, 29খানা এমপি সিট পুরো ভারতে। ভাইপো ইন্ডিয়া জোট প্রধান দল বা ইন্ডিয়া জোটের প্রধান দলকে কংগ্রেস এবং প্রধান নেতাকে মল্লিকার্জুন খার্গে ও রাহুল গান্ধী, তাদের এড়িয়ে অখিলেশ যাদব সপার সাথে দেখা করছে, উদ্ধব ঠাকরে শিবসেনার সাথে দেখা করছে, বিভিন্ন আপ নেতার সাথে রাঘব চাড্ডা আপ নেতা তার সাথে দেখা করছেন। মানে উনি কংগ্রেসকে ওভারকাম করে একটা জোট তৈরি করার চেষ্টা করছে। কার বিরুদ্ধে? বিজেপি বিরুদ্ধে বা এনডিএ বিরুদ্ধে, যাতে এনডিএ সরকার তৈরি করতে না পারে। এনডিএ সরকার তৈরি করতে না পারলে যে বাসডলা, যে আক্রমণ, যে একের পর এক ইডি সিবিআই ভাইপোকে ডাকছে, ভাইপোকে জেরা করছে এবং 10 তারিখ পর্যন্ত 10 জুন পর্যন্ত যে রক্ষা কবচ নিয়ে রেখেছে সুপ্রিম কোর্ট থেকে, হাইকোর্ট থেকে ভাইপো, তাতে যাতে আর না এরকম বাসডলা দেওয়া হয়, না আক্রমণের মুখে হতে হয়, তার জন্য যাতে এনডিএ সরকার তৈরি না করতে পারে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, সেই চেষ্টা করার জন্য তিনি দুয়ারে ঘুরছিলেন। তার থেকে বড় কথা হলো একটা সৌজন্যবোধ নেই। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী গ্রহণ করছে শপথ, সবাই জেনে গেছে এবং কংগ্রেস বুঝেছে তারা সরকার তৈরি করতে পারবে না। তাই কংগ্রেস আগের থেকে বলেছে তারা সরকার তৈরি করতে পারবে না এবং সরকার তৈরি দূরে নেই, তারা বিরোধী দল হিসাবে কাজ করবেন এবং নরেন্দ্র মোদীর সমস্ত দুর্নীতির বিরুদ্ধে তারা লড়াই করবেন। তৃণমূল 29খানা সিট নিয়ে কত বড় হনু, বলতে বাধ্য হচ্ছি, কত বড় হনু হয়ে গেছে। হ্যাঁ, এনডিএর বিরুদ্ধে পাঙ্গা নিচ্ছে, ভাইপো তো দুয়ার ঘুরছে
এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় যে পরিষদীয় নেতা, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পরিষদীয় নেতা করা হয়েছে তৃণমূল থেকে, পার্লামেন্টের সমস্ত কাজকর্ম তিনি দেখবেন। এই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছে সেন্ট্রাল থেকে আমন্ত্রণপত্র জানানোর জন্য বা নিমন্ত্রণ জানানোর জন্য, যেটা নিমন্ত্রণ বলি বাংলাদেশি ভাষায়, আমন্ত্রণপত্র জানানোর জন্য নিমন্ত্রণ পাঠানো হয়েছে। কিন্তু তিনি সরান বলে দিয়েছেন তারা যাবেন না, তাদের পার্টির স্টান এই যে নরেন্দ্র মোদী শপথ বাক্যে তারা উপস্থিত থাকবেন না। তা আমার কথা হয়েছে কি, আপনি 29খানা সিট নিয়ে কত বড় প্রধানমন্ত্রী হয়ে গেছেন, কত বড় লালু হয়ে গেছেন, তৃণমূল দল কত বড় ব্যক্তিত্ব হয়ে গেছেন, নিমন্ত্রণ পত্র দিচ্ছে বা আমন্ত্রণপত্র দিচ্ছে, সেখানে যাবেন না। আর কংগ্রেস 99খানা 100খানা সিট পেয়েছে, এত ভালো ফল করেছে কংগ্রেস, সেই কংগ্রেস সৌজন্য রাজনীতি করার জন্য ছুটছেন। মল্লিকার্জুন খাড়গে থাকবেন এই শপথ বাক্যে বা শপথ বাক্য অনুষ্ঠানে বা শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন, এই শপথ বাক্য পাঠ করবেন যেখানে। তাহলে তৃণমূলের আর কংগ্রেসের ভিতরে দেখছেন পার্থক্য কোথায়? সৌজন্য বোধ বলতে এদের কিছু নেই। সৌজন্য বোধ যেটা রাজনীতিতে প্রচুর পরিমাণ হওয়া দরকার। যেমন বাংলা রাজনীতিতে বলা যেতে অধপতন ঘটেছে অজিত চৌধুরী হারার পরে। অজিত চৌধুরীর মতো ব্যক্তিত্ব নেই, তিনি হারার পরে একই তো পশ্চিমবঙ্গ রাজনীতিতে অধপতন ঘটেছে। সাম্প্রদায়িক কমিউনাল যে ভোটাভুটি হয়েছে তার চাপে পড়ে তিনি পরাজিত হয়েছেন, সবাই জানে, সেটা চক্ষুষ প্রমাণ। তা সত্ত্বেও টিএমসি এটা সৌজন্যবোধ নেই, কংগ্রেস করতে পারছে। মল্লিকার্জুন খাড়গে থাকবে উপস্থিত তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী শপথ বাক্যে বা শপথ পাঠ গ্রহণে অনুষ্ঠানে, আর টিএমসি থাকতে পারবেন না। 29খানা সিট নিয়ে কি উনি প্রধানমন্ত্রী হবেন? উনি বিশাল ব্যক্তি হবেন, রেলমন্ত্রী উনি হবেন। 29 সাল পর্যন্ত এনডিএ সরকার থাকছে, আপনাদের বলে রাখলাম, কোনো চাপ নেই, কোনো ভয় নেই। এই সপা থেকে কংগ্রেস থেকে প্রচুর এমপি এমএলএ বা বিরোধী দল থেকে প্রচুর এমপি এমএলএ চলে যাবে, এনডিএতে চলে যাবে, সরকার 5 বছর আরামসে চলবে। এবং 29 সালে আমি বললাম 29 সালে একটা ভালো লড়াই হবে এনডিএ ইন্ডিয়া জোটে, এই ইন্ডিয়া জোট টিকে থাকে। প্রথম থেকে ঘাপলা লাগিয়েছে এই ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেস, এখনও তিনি ঘাপলা লাগাচ্ছেন। আর ভাইপো ইডি সিবিআই থেকে বাঁচার জন্য দুয়ারে দুয়ারে ঘুরছেন দিল্লিতে, এখন পাত্তা পানি তো উঠে চলে এসেছেন এখানে। কারণ সপা জানে, কংগ্রেস জানে, বা যে সমস্ত আঞ্চলিক দলগুলো জানে তারা সরকার তৈরি করতে পারবে না, তাই তারা পিছিয়ে এসছে। কিন্তু 29খানা সিট নিয়ে ভাইপো দুয়ারে দুয়ারে ঘুরছে দিল্লির। তার থেকে বড় কথা হলো যেই শপথ বাক্য অনুষ্ঠান দিল্লিতে হচ্ছে রাষ্ট্রপতি ভবনে, সেখানে যাবে না, একটা সৌজন্যবোধ নেই। আমন্ত্রণপত্র পাঠানোর পরে বা ফোন করার পরেও তা সত্ত্বেও বলছে যাবে না। আর যেটা কংগ্রেস এত বড় পার্টি হয়ে বলতে পারে বিজেপি পরে কংগ্রেসের সিট ভারতে, তার সাথে তারা সৌজন্যবোধের জন্য মল্লিকার্জুন খাড়গে উপস্থিত। তিনি মূলে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছে, শটান বলেছে আমরা যাবো না, আমাদের এরা পার্টির স্টান, আমাদের মমতাদি বলে দিয়েছে। বন্ধুরা আপনারা কী বলছেন বা কী ভাবছেন? এই যে তৃণমূল এই একের পর এক কেন্দ্রের বিরুদ্ধে যে নীতিগুলো গ্রহণ করছে, ভাইপো দিদি, এতে রাজ্যের ক্ষতি হচ্ছে নাকি? রাজ্যে পিছিয়ে যাচ্ছে নাকি? একই শুনছি বাংলার বাইরে গেলে এই বাংলাকে বাঙালি বাজ ছাড়া ছিচি করছে, অনেকে বাংলার ছেলেপেলেরা পরিচয় দিতে চাইছে না বাংলা থেকে। আমরা কী মনে করছেন এই যে বারে বারে যে একটা কেন্দ্র বিরোধী বা কেন্দ্র বিরোধী স্টান নেওয়া বা কেন্দ্র বিরোধী চিন্তাধারা নিয়ে কাজ করা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং সংখ্যালঘু তোষণ, তার ফলে কি রাজ্যের প্রচুর পরিমাণ ক্ষতি হচ্ছে? আপনারা কী মনে করেন? আপনারা ভেবেচিন্তে কমেন্ট করেন। নমস্কার।